বরদাশ্রম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদেরকে নিয়ে যাব আকালিপুর গুজ্জকালী দর্শনে। তার আগে আমরা ইতিহাসটা একটু জেনে নিই। তাহলে শোনো, গল্প হলেও সত্য। এই কালী সম্পর্কে জানতে গেলে নন্দকুমার সম্বন্ধে একটু জানতেই হবে। হয়তো প্রশ্ন রাখতেই পারো আমাকে, ভাই কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার কাছ থেকে শুনতে হবে? কারণ একটাই, ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 বাংলায় 1178 11ই মাঘ, আজ থেকে 252 বছর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন। তাহলে কোন নন্দকুমার গো? সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় 1775 খ্রিস্টাব্দের 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে। তখন কিন্তু কলকাতা এতটুকু, সুতানাটি, গোবিন্দপুর আর কলকাতা 3টে গ্রাম, মাত্র 10,000 লোক। অধিকাংশই অধিবাসী। ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন। অনেকে বা গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। প্রমাণ, উত্তর পাড়ার সেনবাড়িটা আজও কিন্তু সিল করা আছে। আর এই যে কালীটা আপনারা দেখতে এসছেন, এটা কিন্তু ভুঁই ফুড়ে আপনি এখানে গজিয়ে উঠিনি। এই কালীটাকে নিয়ে আসা হয়েছিল। প্রসঙ্গে আবার মতানৈক্য আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধ রাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের। বিহার কিন্তু পুরনো স্টেট। নালন্দা বিশ্ববিদ্যালয়, অম্ভি, পুরু সকলকে পাচ্ছি। সর্বোপরি অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, বাংলা, বিহার, উড়িষ্যা। আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত সিং, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে রামিন স্কোপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিত কালীটা পান। এটা তো একমা দ্বিতীয়াম, এক এবং অদ্বিত বিগ্রহ, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই ধরনের কালী আমি কোথাও পাবো না। তা কাশীর রাজা চৈত্রের কাছ থেকে ওয়ারেন হেস্টিংস কান্ত পোদ্দার, যেটা কান্ত মোদি ব্রিটিশের পেটুয়াজার বাড়ি বহরমপুর, উনি কিন্তু মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত সিংয়ের বাড়িতে কষ্টি পাথরের মূর্তি আছে। হেস্টিংস সেটাকে লুট করে নদী পথের ইংল্যান্ডে নিয়ে চলে যাচ্ছিলেন। তখনই আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান ছিলেন মহারাজ নন্দকুমার, নবাব সিরাজউদ্দৌলার পতনের পর মির্জাফরের আমলে। উনি কলকাতার বিডন স্ট্রিটের ঘাটে ধরে নদী পথে এখানে পাঠিয়ে দিলেন। কারণ ওই নন্দকুমারের জন্মটাই পাশে গ্রাম ভদ্রপুর। কিন্তু মাঝি মোল্লারা এটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি। হয়তো মায়ের ইচ্ছে জাগিনি। ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন, ওটা কিন্তু মায়ের আদি আসন গো। 1772 সালে নদী পথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। ওখান থেকে এখান অবধি এই মাকে 108 পা স্টেপ বাই স্টেপ এনেছিলেন। 108টা বলি দিয়েছিলেন। মৌস, মেষ, ছাগ, চাল, কুমড়ো, ইক্ষু, পায়রা কথিত আছে একটা নরবলি। 1772 মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছেন। প্রবাদ বাক্য, তর্কে যাব না। বাপ কর্তা বাবার কাছে শোনা কথা, মা নাকি নৈশ নীলা করতেন, রাত্রে ঘুরে বেড়াতেন, চোর কাটাটা কাপড়ে লেগে থাকতো। এটাও আমি প্রমাণ করতে পারবো না। আর এই মন্দিরটা অষ্টক্কর আকৃতি মন্দির। এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। কালী তো বিভিন্ন রকমের হয়, সবই তো সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ। ওই মহাকালীর উপর দক্ষিণ পাটা থাকলে দেখো দক্ষিণা কালী, ওই মহাকালীর উপরে বাম পাটা থাকলে দেখো বামা কালী, শ্যামবর্ণা রং হলে শ্যামা কালী, ছেলে করে থাকলে গোষ্ঠ কালী। এই কালী কিন্তু গুহ্য, একান্ত গোপনীয়তা হতযোগ, গুহ্য তত্ত্ব, যেটা আমরা গোপন কালী বলি। অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই আছে, শুধু আমাদের নয়, প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে। কিন্তু কোথায় আছে জানি না, জানার চেষ্টাও করি না।
আমরা জানি আমাদের দেহে কটা দ্বার, কটা চক্র আছে। আমাদের দেহে বহিরাঙ্গে আছে নবদ্বার, 9টা ছিদ্র, 2টো নাকের ফুটো, 2টো চোখ, 2টো কান, একটা মুখ, একটা লিঙ্গমূল, একটা পাল ছিদ্র। অন্তরঙ্গে 6টা মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, দ্বিদল, সহস্রা, শীর্ষাদল, দ্বিদল মানে আজ্ঞাচক্র, দেবাদিদেব মহাদেব, তারা, কালী, দুর্গা ইত্যাদি। আর ওই যে কুলকুণ্ডলিনী, মূলাধার থেকে 2 আঙুল উপরে, স্বাধিষ্ঠানের 2 আঙুল নিচে যে জনিপদ্ম বা পদ্মকমল আছে, ওই জায়গাটি কুলকুণ্ডলিনী। কেচর মতো আড়াইটি পাক্তার জাপ্ত পুচ্ছমুখে শিশনমার ডাকটাকে রুদ্ধ করে নিম্নমুখী হয়ে আমার ক্ষেত্রে ঘুমাচ্ছেন। আমি জাগাতে পারছি না, যার জন্য চুরি ডাকাতি বদমাশি নোংরামি করছি। মার ক্ষেত্রে জাগ্রত, ফনার মুখটা কিন্তু ঊর্ধ্বমুখী। তা গায়েটার মধ্যে কি দেখবো? চতুর্দিক নাগ ফনা বেষ্টিতাম, চারিদিকে সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি, এই নাগটাই হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তির প্রতীক। মাথাটায় লক্ষ্য করবেন, মাথায় গিয়ে দেখবে সহস্র ফনা সঙ্গে জিত্তাঙ্গ মানান্তাং শিরোপরি, শিরের উপরই আছে 1000 সাপের ফনার মুকুট। কান দুটো লক্ষ্য করো, 2টো বাচ্চা ছেলের দুল, হাতের বলয় সাপ, কোমরে সাপ, এবং 51টা বীজ হচ্ছে মণ্ডমালা, বনমালা মহোদরীম। মনের মালা কিন্তু মায়ের খুব প্রিয়, তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে ওই মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু 1000 সাপের ফনা ধরেছেন। ধরেই কিন্তু বলছেন সোহম, যেটা জন্মের পর থেকে আমরা সকলে ঈশ্বর সাধনা করছি। সোহাং হাংসা লাভডাপ লাভডাপ, এটা 1 রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় ওই মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। আমার নাম সুব্রত ভট্টাচার্য। যদি প্রসাদ পেতে যাও এই নাম্বারে যোগাযোগ করবে, 9732699132। নমস্কার। বরদাশ্রম চ্যানেলে সবাইকে স্বাগত। আপনি শুনলেন ওনার বক্তব্য। তো আপনারা অবশ্যই যদি এখানে আসেন, পূজ্য কালী মাকে দর্শন করবেন। এনার এখান থেকে ফুল প্রসাদীও পাওয়া যায়, এখান থেকে আপনারা কিনতে পারেন। এবং দুপুরের ভোগের জন্য যদি আপনি ওনাকে বলে দেন তো উনি সেটাও করে দিতে পারেন। তো চলুন আমরা এবার মাকে দর্শন করি সরাসরি। আপনাকে বিশেষ ধন্যবাদ। উত্তর বীরভূমের পূর্ব প্রান্তে নলহাটি থানার অধীনে আকালিপুর গ্রামটি অবস্থিত। গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে ব্রাহ্মণী নদী। পূজ্য কালী মাতার অবস্থানের জন্য গ্রামটি প্রসিদ্ধ। তারাপীঠ থেকে গ্রামটির দূরত্ব 43 কিলোমিটার। রেলযোগে নলহাটি আজিমগঞ্জ শাখার লোহাপুর স্টেশনে নেমে 5 কিলোমিটার রাস্তা যোগে যাওয়া যায়। রামায়ণে মহিরাবণ পাতালে পূজ্য কালীর আরাধনা করতেন। মহাভারতে মগধরাজ জরাসন্ধ পাতালে পূজ্য কালীর আরাধনা করেছিলেন। মূর্তিটি কোষ্ঠী পাথরে। পুরাণ মতে পূজ্য কালী মাতা বিষ্ণু ভক্ত মুনি নারদের আরাধ্য দেবী। এই দেবীর পূজা দিলে সমস্ত রকম শোক, রোগ, জরা, ব্যাধি ও অকাল মৃত্যুর হাত থেকে বাঁচা সম্ভব। আকালিপুর আজ থেকে 1500 বছর আগে শাশ্বত সংকুল ঘন বন জঙ্গলে ভর্তি ছিল এবং সেই ঘন জঙ্গলে হিন্দু এবং বৌদ্ধ তান্ত্রিকদের যাতায়াত ছিল। গ্রামটির পাশে প্রবাহমান ব্রাহ্মণী নদীর তীরে মহাশ্মশান এবং সেখানে পঞ্চমুণ্ডীর আসন বিরাজমান। সেই জন্য জায়গাটি উৎকৃষ্ট সাধনস্থল হিসেবে গুপ্ত সাধকদের কাছে আকর্ষণীয় ছিল। বর্তমানে জায়গাটির মাহাত্ম্য প্রচারিত হওয়ায় বহু তীর্থযাত্রী পর্যটক এখানে আসেন। আকালিপুরের পাশে 2 কিলোমিটার দূরে ভদ্রপুর গ্রাম, বর্তমানে ইতিহাস খ্যাত মহারাজ নন্দকুমারের জন্মভিটে এবং ভদ্রকালী অবস্থানের জন্য বিখ্যাত। মহারাজ নন্দকুমারের জন্ম 1705, মৃত্যু 1775। জন্মস্থান ভদ্রপুর গ্রাম এবং সাধনস্থল আকালিপুর গ্রাম। নন্দপুরের বয়সপ্রাপ্তি ঘটলেও তিনি বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানের পথ বহাল হন এবং আপন অধ্যাবসায়, কলা কুশলতায় এবং নিজস্ব দক্ষতায় বহু ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে ইতিহাসের পাতায় নিজ নাম লিপিবদ্ধ করতে সমর্থ হন। কালী সাধক কবি রামপ্রসাদের সাথে মহারাজ নন্দকুমারের আধ্যাত্মিক আলোচনা ও আধ্যাত্ম সাধনের বিষয়ে সাক্ষালাভ হতো। তিনি পূজ্য কালী মাতাকে আকালিপুর পঞ্চমুণ্ডীর আসন তথা খেপাকালী তলাতে প্রতিষ্ঠা করেন। মন্দির তৈরি করেন, কিন্তু মন্দিরে মাকে প্রতিষ্ঠা করে উদ্বোধন করতে পারেননি। সেই কাজটি সম্পূর্ণ করেন তার সুযোগ্য ছেলে গুরুদাস। পূজ্য কালী মাতাকে আকালিপুরে প্রতিষ্ঠার পেছনে একটি ইতিহাস আছে। ইতিহাসটি এই রকম:
মহারাজ নন্দকুমার তখন কর্মজীবনে চরম শিখরে অবস্থান করছে, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সুখ দুঃখের জীবন কাটাচ্ছে। সেই সময় অর্থাৎ আনুমানিক 1770 খ্রিস্টাব্দে মহারাজ নন্দকুমার কাশীতে যান। কাশীর মহারাজ চৈত্য সিংহের সঙ্গে তার পরিচয় সূত্রে যাতায়াত ছিল। তখন ব্রিটিশদের সর্বাধিনায়ক ওয়ারিং হেস্টিং সাহেবের সাথেও মহারাজ নন্দকুমারের সাক্ষাৎ ছিল। একসময় চৈত্য সিংহকে রাজপুতনায় হোলকারের মহিয়াসী নারী অহল্যাবাই একটি কালী মূর্তি শিলামূর্তি উপহার দেন। গুজ্জ কালীমা কিভাবে অহল্যাবাইয়ের হাতে আসে সে বিষয়ে কিংবদন্তি। অহল্যাবাই একবার স্বপ্নপ্রাপ্ত হন এবং স্বপ্ন প্রদত্ত নির্দিষ্ট জায়গা খনন করে শিব মূর্তির প্রাপ্তিস্থলে এই কালী মূর্তিটি পান। তিনি তখন কালী ভক্ত চৈত্য সিংহকে এই অপূর্ব কারুকার্য শোভিত কালী মূর্তিটি পূজা করার জন্য দেন। কালী মূর্তিটি ভাস্কর্য ও কারুকার্য দেখে ওয়ারিং হেস্টিংস মুগ্ধ হন এবং মূর্তিটিকে লন্ডনের মিউজিয়ামে রাখার জন্য মদ্য পাঠেন। তখন চৈত্য সিং মহারাজ নন্দকুমারের সাথে আলোচনা করে গঙ্গার জলের মধ্যে মূর্তিটিকে লুকিয়ে রাখেন এবং একদিন নৌকা যোগে মূর্তিটিকে গোপনে মহারাজ নন্দকুমার তার জন্মস্থান ভদ্রপুরে নিয়ে আসেন। তখন গঙ্গার সাথে ব্রাহ্মণী দ্বারকায় নৌ যোগাযোগের জন্য 12 মাস জল থাকত। বর্তমানে নদীগুলি তার নাব্যতা হারিয়েছে। জনশ্রুতি মহারাজ নন্দকুমার নৌকোযোগে যখন সন্ধ্যাবেলায় বর্তমান আকালিপুরের স্থানে আসেন, তখন সেই নৌকাটি মাঝি কোনো রকমেই তা ভদ্রপুরে আনতে পারেননি এবং বাধ্য হয়ে মহারাজ নন্দকুমার আকালিপুরের গুজ্জ মাতাকে অবতরণ করান এবং সেই রাত্রিতে মহারাজ নন্দকুমার স্বপ্নাদিষ্ট হন এবং আকালিপুরের গুজ্জ কালী মাতাকে প্রতিষ্ঠা করার জন্য কিংবদন্তি আকালিপুরের কালী মায়ের মন্দির এক রাত্রির মধ্যে তৈরি করা হয়। সেই জন্য মন্দির সম্পূর্ণ হয়নি। আবার এও শোনা যায় সেই রাত্রিরে মা গুজ্জ কালী মহারাজ নন্দকুমারকে দৈববাণী শোনান, শোন, আমি শ্মশানবাসিনী, আমার মন্দিরের দরকার নাই, সেই জন্য ছাদও ঢালাই হয়নি। যাই হোক, মন্দির তখন অসমাপ্ত। গুজ্জ কালী মাতা তখন পূজা পাচ্ছেন পঞ্চমুণ্ডির আসনে খ্যাপা কালী তলায়। মূর্তিটিকে এনে প্রথম খ্যাপা কালী তলায় রাখা হয়েছিল। 1874 খ্রিস্টাব্দে মহারাজ নন্দকুমার তখন চতুর্দিকে বিপর্যয়। ওয়ারেন হেস্টিংসের সাথে তার মোকদ্দমা এবং বিচারের নামে প্রহসনে তার ফাঁসির আদেশ হয়। 1857 খ্রিস্টাব্দে তার বিচার চলাকালীন তার ছেলে গুরুদাসকে তার মন্দিরের সমস্ত দায়িত্ব এবং মূর্তি প্রতিষ্ঠা ভোগ পূজার বন্দোবস্ত করার কথা বলে যান। মহারাজ নন্দকুমারের ফাঁসি হবার পর তার ছেলে গুরুদাস বর্তমানে মন্দিরে গুজ্জ কালী মাতাকে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার দিন ছিল আশ্বিনের শুক্ল তিথি চতুর্দশী তিথি। এছাড়া মাঘ মাসে রটন্তী চতুর্দশীতে মায়ের বিশেষ করে পূজা এবং বহু ভক্তের সমাগম হয়। পৌষ মাসে মকর স্নান উপলক্ষেও বহু ভক্ত ব্রাহ্মণীতে স্নান ও মায়ের পূজা দিতে এখানে ভিড় করেন। মূর্তিটি সমর্পণে সর্পাসীন এবং সর্পভূষণে আবৃত, অন্যান্য কালীমূর্তি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। বর্তমানে মন্দির সংস্কার হয়েছে, প্রত্যহ অন্নভোগের ব্যবস্থা আছে, মন্দির পরিচালনার সমিতি আছে। মনোরম পরিবেশ ও উন্মুক্ত পরিবেশে আকালিপুর জায়গাটি বর্তমানে বীরভূমের একটি প্রসিদ্ধ তীর্থস্থান। আমাদের প্রতিবেদনটা যদি ভালো লাগে, গুজ্জকালী সম্বন্ধে আপনারা জানলেন, অবশ্যই অন্য লোককে জানার সুযোগ করে দিন। অনেক অনেক শেয়ার করুন। আপনারা মাকে দর্শন করুন, মায়ের কৃপা লাভ করুন। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।